তখন জাঙ্কুকের হাত চেপে ধরে বলতে লাগলো, আমার এটা বলতে কষ্ট হচ্ছে যে তোমাকে যে পাহাড়ে বেঁধে রেখেছিল মৃত্যুর কামনা করে সেটা তোমার বাবাই ছিল। কিন্তু আমার বাবা আমাকে কেন মারতে যাবে? তুমি বুঝতে পারছো না, তুমি সব সময় আমার সাথে থাকো, তার মানে তুমি সবকিছু জানো। এটা তোমার বাবার ধারণা। তোমাকে আগে সরাতে চেয়েছিল আর তোমার মৃত্যুর নামে আমাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল, কিন্তু তা তো আর হলো না। আর তার কারণেই তার এই প্ল্যান। আপনি বলছেন কাউকে এসব কিছু জানাতে না, কিন্তু আমার বাবা তো তাতে আরো বেশি পার পেয়ে যাবে। না, আমাদের এখন এটা করা যাবে না, কেননা তিনি একজন জেনারেল এবং তার সাথে অনেক মানুষের যোগাযোগ আছে। যথারীতি এটা প্রমাণিত হলে মানুষ 70 টাকাই বেশি নেয়। কতটা ভয়ঙ্কর, তাই না? আপনি যে বললেন তার অনেকজনের সাথে সংযুক্ত আছে, তবে এখন কিছু না করলে কবে? আমরা কিভাবে তার আশেপাশে যাব? রাজনীতিতে যোগাযোগ তার অনেক ভালো, আর জনগণের সাথেও। তাহলে আপনি বলতে চাচ্ছেন যা যা ঘটেছে তা জনগণকে বুঝতে দিতে হবে? তুমি একদম ঠিক বলেছো। মানুষকে দেখে মনে হয় তারা অনেক বেশি বোকা, তবে তারা অনেক বেশি চালাক। তারা নির্যাতিত হচ্ছে কিনা তা দেখতে হবে এবং লড়াই করতে হবে। দ্বিধা করলে চলবে না। সরকারের চেয়ে নাগরিকরা বেশি ক্ষমতাবান। নাগরিকরা যদি কথা বলতে সাহসী হয় তাহলে যে কোনো জিনিসই জয় হয়। বুঝতে পেরেছি, কিন্তু আপনি কেন লিসার সাথে মিথ্যা বিয়ে নাটক করেছেন? আমি জানি এটা মিথ্যা, কিন্তু আমার মনের ভিতর এখনো অনেক প্রশ্ন আছে। তবে আপনি আমার এই প্রশ্নের আগের উত্তর দিন। আপনি মামলার বিষয়ে কিছু জিজ্ঞেস কেন করলেন না? আমি সব বুঝিয়ে দিচ্ছি। এই বিষয়ে কথা বললে ভুল হবে এবং অনেক বেশি খারাপ হবে। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্নটার উত্তর? জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। জাঙ্কুক জানে না আজকে ও তেকে সবকিছু বলবে কিনা, তবে আজকে না বললে কবে বলবে। জাঙ্কুক উঠে দাঁড়ালো এবং তের হাতের উপর হাত রেখে বলল, আমরা আগামী মাসেই বিয়ে করতে যাচ্ছি। কথাটা শুনে তে একটু নড়ে চড়ে উঠলো। কি বলছেন আপনি এসব? আমি ভেবেছিলাম এটা শুধুমাত্র নাটক। বিয়ে করবেন? আমার আর লিসার বিয়েটা একটা জাল এবং একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য করছি। দয়া করে তুমি প্লিজ পাগলামি করো না। তে জানতো এটা মিথ্যে বিয়ে, তারপরেও তের অনেক বেশি কষ্ট হচ্ছিল। তখন তে একটা হাসি দিয়ে বলল, আমি বুঝতে পেরেছি, আমি পাগলামি করব না। জাঙ্কুক জানে এটা ভালো হচ্ছে না, তবে সবকিছু জানতে হলে জাঙ্কুকের এই মিথ্যা বিয়েটা করতেই হবে। আমার আর লিসার বিয়ে হলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে যাব, তবে বেশি দিনের জন্য না, কিছু দিনের জন্য। একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য যেতে হবে। কেন আপনি একা যেতে পারবেন না? আমি একজন ক্যাপ্টেন, একজন কর্তৃপক্ষ। আমার সমস্ত ফ্লাইট এবং লেনদেন কাগজপত্র তাদের কাছে আছে। আমি যদি হঠাৎ করে একা একটা দেশে যাই তাহলে তারা আমাকে জিজ্ঞাসাবাদ করবে। তে অনেকটা দুঃখিত আর চিন্তিত। তে জানে না এরপর কি হবে এবং তে সেটা জানতেও চায় না। তে ভাবছে তে যদি ইতিহাস পাল্টে ফেলে আর ক্যাপ্টেনের মৃত্যু যেন আগের মতো না হয়। তে চিন্তিত মুখ দেখে জাঙ্কুক তের কপালে একটা চুমু খেলো আর বলল, খারাপ কিছুই হবে না, আমি তোমার জন্য ফিরে আসবো, আমি কথা দিচ্ছি। এভাবে জাঙ্কুক তেকে প্রতিশ্রুতি দিল। এরপর তে নিজের কেবিনে ফিরে গেল। আমার ভালোবাসার মানুষটির বিয়ে। ইতিহাসে লেখা আছে একজন আমেরিকার সৈনিকের হাতে জিয়ন ক্যাপ্টেনের মৃত্যু হবে, আর সে এখন আমেরিকাতেই যাচ্ছে। আমার এখন ভয় করছে পরবর্তীতে কি হবে আমি জানি না, শুধু এটাই দোয়া করি সে যেন নিরাপদে থাকে। আজকে তাদের একটা ভিন্ন ধরনের প্রশিক্ষণ হওয়ার কথা। যেহেতু এখানে অনেক সৈনিক, তাই এখানে আবারও দুই দলে বিভক্ত করা হয়েছে। এক দল যাবে বনে আর অন্য দল যাবে আরেক দিকে। আমি জানি আপনারা সবাই বনের নিয়ম জানেন এবং আপনাদের সবার কাছে সাইলেন্সার আছে। কেউ কোনো জোরে শব্দ করবেন না, যেন প্রাণীদের কোনো সমস্যা না হয়। বনের সামনে বেশি সৈনিক আসেনি। সহকর্মী প্রশিক্ষক এক হাতে একটি বক্স তুলে দেয়, এতে মিশনের সবকিছু আছে। জাঙ্কুক পাশে এসে দাঁড়ালো এবং সবকিছুই দেখছিল। প্রশিক্ষক অংশীদারের নাম ঘোষণা করলো। তাদের মধ্যে ছিল তে আর বোগাম। এই জন্য তে জাঙ্কুকের মুখের দিকে তাকালো, কিন্তু জাঙ্কুক স্বাভাবিকই আছে। আর যেটা তের কাছে অনেক অদ্ভুত লেগেছে, তে এই কল্পনা মাথা থেকে ছেড়ে ফেললো এবং তে আর বোগাম একসাথে লাইনে দাঁড়ালো। তাদের সাথে আরো অনেক সৈন্যরা আছে। আপনাদের এর মধ্যে থেকে কাগজ বাছাই করতে হবে। যার কাছে যে মিশনটি থাকবে তাকে সেটাই করতে হবে। সৈন্যরা লাইনে দাঁড়িয়ে কাগজ নেয়। কেউ তার মিশন নিয়ে খুশি ছিল, আবার কেউ দুঃখিত ছিল এবং তে অনেক বেশি খুশি কারণ তার অনেক বেশি সহজ মিশন পড়েছে। আর সেই কাগজটা তে বোগামকে দেখালো। তে পড়ার পর বোগামও পড়লো। তেকে একজনকে বুলেট দিয়ে গুলি করতে হবে, এটাই তার মিশন। আপনাদের ফিনিক্স প্রোডাক্ট এখানে নিয়ে আসুন এবং আপনাদের 20 মিনিট শুরু হয়ে গেছে। সবাই সাথে সাথে যার যার মিশনে যেতে লাগলো। তে দূরে একটা হরিণ দেখতে পেয়েছে। আরে আমরা ঠিক সামনেই আছি। আরে হরিণ বনের মধ্যে থাকে। আরে আমি শুধু চেক করছি। তের একটা হরিণ খুঁজতে 10 মিনিট লেগেছে এবং এখনো 10 মিনিট বাকি আছে। ইতিমধ্যে তের পায়ে ব্যথা করছিল। তার কাছে এই সময়টুকু অনেক দীর্ঘস্থায়ী মনে হচ্ছিল। আমি কি একটু বিশ্রাম নিতে পারি? আমি অনেক ক্লান্ত বোধ করছি। আমরা 30 সেকেন্ড বিশ্রাম নিতে পারি। এটা অনেক কম সময়। আরে আমি তো তোমার সাথে মজা করছিলাম। হঠাৎ তে চিৎকার দিয়ে উঠলো আর বুগাম তার দিকে তাকালো। কি হয়েছে তোমার তে? কিছু একটা
চিৎকারের শব্দ শুনতে পেয়েছে এবং দুজনে একজোট হয়ে চিৎকার করতে শুরু করেছে। তবে তারা বুঝতে পারার আগে সাপটা তাদের সামনে চলে এসেছে। এটি একটি ব্ল্যাক মাম্বা আর এক জায়গায় তিনটা রয়েছে। বোগাম চেয়েছিল শান্তভাবে সরে যাবে, তাহলে সাপটি ওদের আক্রমণ করবে না, কারণ মানুষ যতক্ষণ না উত্তেজিত হচ্ছে ততক্ষণ সাপ কাউকেই আক্রমণ করে না। আমাদের উচিত ধীরে ধীরে সরে যাওয়া। তুমি কি পাগল? তুমি কি চাও? সাপ যখন তাদের দিকে আসতে লাগলো তখন তো তারা দৌড়ে পালাতে লাগলো। বোগাম দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে এবং তেকে থামতে বললে তে একদম থামেনি, কারণ তে সাপকে অনেক বেশি ভয় পায় যা কল্পনার বাহিরে। না, আমি তো সাপের পিছে মরতে চাই না, এই যুগে তো আরো না। তে দয়া করে এখানেই থামো। তে তো দৌড়ে দৌড়ে চলে যেতে লাগলো, কিন্তু বোগাম থামাতে লাগলো এবং তে তো দৌড়িয়ে যাচ্ছে। তে এটা একটি ল্যান্ডমাইন এলাকা। কথাটা শুনে তে সাথে সাথে নড়াচড়া করা বন্ধ করে দিয়েছে। তে তো সাহসই পাচ্ছে না আর সামনে এগোতে। তে আমি হাঁপিয়ে উঠেছি। তে এটা একটি ল্যান্ডমাইন এলাকা, আমাদের প্রশিক্ষকরা বলেছিল, তুমি কি শোনোনি? এখন তো তে নিজেকে নিজেই দোষারোপ করতে লাগলো। তে আস্তে আস্তে অন্য পা পাথরের উপর রেখে ঘুরে দাঁড়ালো। বোগাম, তুমি যেটা বলছো সেই কথাটি কি সত্যি নাকি তুমি আমার সাথে মজা করছো? আমি তোমার সাথে মজা করতে যাব কেন? আমি জানি না, তুমি যদি ওইখান থেকে একটু নড়াচড়া করারও চেষ্টা করো তাহলে তুমি মারা যেতে পারো। তে পিছনে তাকিয়ে দেখলো এলাকাটা আসলে অনেক ভয়ঙ্কর আর বিপজ্জনক। তখনই হঠাৎ করে অন্য একজন সৈনিক তাদের কাছে আসলো। আপনাদের আমাকে বিশ্বাস করা উচিত, আমি একজন বোমা নিষ্ক্রিয়ক টেকনিশিয়ান। আমি ল্যান্ডমাইন ভালোভাবে খুঁজে বের করতে পারি। বিশ্বাস রাখুন, আপনাদের কিছুই হবে না। বোগাম, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমিও কি ল্যান্ডমাইনে পা দিয়ে আছো? আমি সেটা জানি না, আমি একজন সত্যি বোমা নিষ্ক্রিয়ক টেকনিশিয়ান। তখন তো বোগাম সেই সৈনিকটাকে তাদেরকে বাঁচাতে বলল। বোগাম তো ল্যান্ডমাইনের উপর পা রেখেছিল। তারপর সেই টেকনিশিয়ানের সাহায্যে তে আর বোগাম সেখান থেকে বের হয়ে আসলো। আর একজন সৈনিক এসেছিল তাদেরকে সাহায্য করার জন্য। বোগাম, আমরা মিশন শেষ করতে পারিনি, তাই কি আমাদের শাস্তি দেওয়া হবে? আমি জানি না সেটা। তোমরা মিশন শেষ করতে পারোনি, তাই তোমাদের শাস্তি স্বরূপ লবণের মধ্যে হাঁটু গেড়ে 3 ঘন্টা বসে থাকতে হবে। তে তো অনেক বেশি কান্না পাচ্ছিল, কারণ তে এই শাস্তিটা আগেও ভোগ করেছে আর সেই ক্ষতটা তের এখনো আছে। আর তের বোগামের জন্য খারাপ লাগছে, কারণ ওর জন্যই বোগামের এখন শাস্তি পেতে হবে। তবে তের জন্য শাস্তি পেতে বোগাম প্রস্তুত। বোগামের মুখে তো সেই হাসিটাই ছিল। আসলে বোগাম তো তেকে ভালোবেসে ফেলেছিল। বোগাম, আমাদের শাস্তি পেতে হবে। আমাদের উচিত ছিল সেখান থেকে না দৌড়ানো, আস্তে ভাবে চলে আসা আর মিশন শেষ করা। কিন্তু আমি তখন ক্যাপ্টেনকে কোথাও দেখতে পাইনি, তাই অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। তে আর বোগামকে শাস্তির জন্য নিয়ে যাওয়া হবে, তখনই সেখানে জাঙ্কুক আসে। তে আর বোগামকে শাস্তি পেতে হবে, এটা শুনে জাঙ্কুকের অনেক বেশি খারাপ লাগছিল। সর্বোচ্চ তার ভালোবাসার মানুষটাকে শাস্তি পেতে হবে এটা ভেবে জাঙ্কুক বলে ওঠে, সেখানে সাপ ছিল আর সাপটা তাদের অনেক বেশি কাছেই ছিল, তার জন্য তারা ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে তারা মিশন শেষ করতে পারেনি। এটার জন্য শাস্তি দরকার আছে কিনা আমার মনে হয় না। কিন্তু ক্যাপ্টেন, তারা মিশন শেষ করতে পারেনি, তারা ভবিষ্যতে সৈনিক, তারা একটা সাপ থেকে যদি ভয় পায় তাহলে কিভাবে হবে? আপনাদের কথাতে হস্তক্ষেপ করার জন্য দুঃখিত, কিন্তু সেখানে একটা না 3টা সাপ ছিল, সেগুলো ব্ল্যাক মাম্বা ছিল এবং আমাদের দিকেই আসছিল, যার কারণে আমরা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তাদের শাস্তি নিষেধ করুন এবং অন্য প্রশিক্ষণের জন্য তাদেরকে প্রস্তুত করুন। কিন্তু ক্যাপ্টেন, আমি যা বলছি তাই করুন, আমার কথার অমান্য যেন না হয়। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায় এবং শাস্তি পাবে না বলে তে তো সত্যি সত্যি সেখানে খুশি হয়ে লাফিয়ে ওঠে। পরের দিন ছিল শনিবার এবং তে বাড়িতে গিয়েছে। তের মা বলাতে আজকে তে তার মায়ের সাথে বাজারে এসেছে। তার মায়ের সাথে বাজারে এসে তের অনেক বেশি খুশি লাগছিল আর অনেক ভালো লাগছিল। তের মা কাকড়া উল্লেখ করে দোকানদারকে বলল, এটা কত দাম? তে এখনো এই জায়গা সম্পর্কে অনেক বিভ্রান্ত ছিল, কারণ এই জায়গাগুলো অনেক সুন্দর, পরিষ্কার এবং পরিপাটি আর এখানে অনেক মানুষের ভিড়। তবে ভবিষ্যতের পৃথিবীতে এত মানুষের ভিড় এক জায়গায় কখনোই দেখা যায় না। তারা কাকড়া কিনলো এবং বাজারের আরো খাবার কিনতে গেল। তে, তোমার কি কিছু লাগবে সোনা? তে তখন চারদিকে তাকালো এবং কিছু ভাবছিল। তখন তে একটি ক্যালপসের স্টোর দেখতে পেল এবং তে ক্যালপস অনেক বেশি পছন্দ করে। মা, আমি কি ক্যালপস কিনতে পারি? হ্যাঁ, অবশ্যই কিনতে পারবে, কেন কিনতে পারবে না? চলো আমরা সেখানে যাই। এরপর তে আর তের মা সেই স্টলের সামনে গেল। তে সব ক্যালপস ভালোভাবে পরীক্ষা করছিল যে সব তাজা আছে কিনা। তবে আশ্চর্যের বিষয়, সবগুলোই তাজা এবং সমুদ্র থেকে এই মাত্র উঠিয়ে আনা হয়েছে। তবে সবগুলো তাজা মনে হলো তাদেরকে সেরাটাই বেছে নিতে হবে। তখন তে একটা
কেজি কিনতে দূরে গেল। তে দ্রুত একটা কেজি কিনে হাতে নিয়ে যেতে লাগলো এবং দূর থেকে দেখতে পেল তার মা কারোর সাথে কথা বলছে। তবু সেই ব্যক্তিটি তেকে দূর থেকে তাকিয়ে দেখছিল। যখন তে বুঝতে পারলো যে লোকটিকে, তখন তো তে সাথে সাথে খুশি হয়ে গেল। এরপর তে তার মার কাছে গেল। ওহ, আমি তো আপনাকে বলতেই ভুলে গেছি, আমার তে আমার সাথে এসেছে। এবং লোকটি ছিল জাঙ্কুক। তখন জাঙ্কুক আর তে তো দুজনের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসতে লাগলো, যেটাতে তের মা কিছুই বুঝতে পারেনি। জাঙ্কুক সম্মান দিতে মাথা নিচু করে বলল, শুভ সকাল তে। শুভ সকাল ক্যাপ্টেন। কিন্তু যখন তারা দুজনের দিকে তাকিয়ে হেসেছিল, তখন তের মা কিছু একটা বুঝতে পেরেছিল, কিন্তু কিছুই বলেনি। কারণটা হয়তো তের মা জানতো। আমার যাওয়া উচিত মিসেস কিম, আপনার দিনটা ভালো কাটুক। হ্যাঁ অবশ্যই, এবং আপনি অনেক বেশি ভালো থাকবেন। তে তোর মার জন্য জাঙ্কুকে কিছু জিজ্ঞাসা করতে পারছে না, তবে তখনই জিজ্ঞেস করে উঠলো, ক্যাপ্টেন আপনি এখানে কেন এসেছেন? আমি আসলে আশেপাশের সিভিল পরিদর্শন করতে এসেছি। ওকে ক্যাপ্টেন। এরপরে জাঙ্কুক যাওয়ার সময় তাকে একটু আই কন্টাক্ট করে চলে গেল, যেটাতে তে লজ্জা পেয়ে গেল এবং মিটিমিটি করে হাসতে লাগলো। এরপর তে আর তের মা আবারও সবজি কিনতে চলে গেল। তেদের বাজার প্রায় শেষ, কিছু সবজি কিনলেই শেষ হয়ে যাবে। তখন তে সেখানকার একটা দোকানে আলু নিতে গেল। শুভ সকাল আপনাদের, আপনারা সঠিক দোকানে এসেছেন। এখানে আমি শহরের সেরা আলু বিক্রি করি। তে তো ট্যাগলাইন দেখে হেসে উঠলো এবং তার কাছে কণ্ঠটা অনেক বেশি পরিচিত লাগছিল। আরে বুগাম তুমি? বুগাম তো তের মাকে দেখে তাদের সম্মান করে আপনি আপনি ডাকতে লাগলো। বুগাম তো সাথে সাথে তের মাকে সালাম দিল। আসলে তেদের পরিবার শহরের মধ্যে সবচেয়ে ধনী পরিবার, এর জন্যই সবাই তাদেরকে অনেক বেশি সম্মান করে। শুভ সকাল মিসেস কিম, আপনাকে দেখতে অনেক বেশি অসাধারণ লাগছে। আপনি এত সুন্দর বলে আপনার মেয়েও অনেক বেশি সুন্দর। হ্যাঁ তুমি ভালোই রসিকতা করতে পারো, কিন্তু ম্যাম আমি কিন্তু সঠিক কথাই বলছি। তের মা বুগামকে দেখে বুঝতে পেরেছে যে বুগাম অনেক আন্তরিক। তুমি আমাকে ম্যাম না বলে আন্টি বলে ডাকতে পারো, যেহেতু তুমি আমার মেয়ের বন্ধু। যেটা শুনে বুগাম তো কিছুটা লজ্জা পেয়ে গেল। তের মা আলু কিনেছে এবং ন্যায্য দামের চেয়ে তাকে একটু বেশি টাকা দিয়েছে। বুগাম টাকা ফেরত দিতে গেলে তের মা সেটা নেয়নি এবং বলেছে, তুমি এত পরিশ্রম করছো, এটা তোমার উপহার। এটা বলে তের মা থেকে বুগামের দোকানে রেখে অন্য একটা দোকানে আপেল কিনতে গেল। আর বুগাম আর তে তো কথা বলতে লাগলো। তুমি এখানে কাজ করো? আমি তো জানতাম না। হ্যাঁ, আমি যখন ক্যাম্প থেকে ছুটি পাই আমি তখন আমার বাবা মাকে সাহায্য করি। আমি তোমাকে এখানে দেখবো একদম আশা করিনি। আমার তো অনেক ভালো লাগছে। কেন তে, তুমি কি ভেবেছিলে আমি অনেক বেশি ধনী? আমি এমনটা কিছুই ভাবিনি। আমরা দারিদ্র মানুষ, কিন্তু আমি এটা ভেবে অনেক কৃতজ্ঞ যে আমার পরিবার 3 বেলা খেতে পারে। ওহ বুগাম, তুমি কষ্ট পেও না, তোমার সাথে দেখা করে আমার অনেক ভালো লাগছে। এবং কি আমার ক্যাপ্টেনের সাথেও কিছুক্ষণ আগে দেখা হয়েছে। আমার এটা দেখে ভালো লাগলো যে তুমি তোমার বাবা মাকে সাহায্য করছো, যেটা অনেক বেশি ভালো। ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়ার পর এটা একটি কঠিন কাজ এবং তুমি এই কাজে কখনো লজ্জিত হবে না। এটা একটি ভালো কাজ, পৃথিবীতে কোনো কাজই ছোট না। আর তের এই কথাগুলো শুনে বুগামের অনেক বেশি ভালো লাগছিল। এরপর তের মা আসলে তে আর তের মা সবকিছু কিনে বাজার থেকে বের হয়ে গেল। তারা ঘোড়ার গাড়িতে করে বাড়িতে গেল। তোমার এখন কেমন লাগছে তে? কিন্তু এমন কথা বলছো কেন মা? তে, তুমি কি প্রেমে পড়েছো? কি বলছো মা তুমি এসব? তের মুখের হাসি দেখে তের মা ঠিক বুঝতে পারছিল যে তে প্রেমে পড়েছে। বিষয়টা বুঝতে পেরে তের মা তের হাতের উপর হাত রেখে বলল, তুমি আমাকে সবটা বলতে পারো। তে এখনো চুপ করে আছে। তে জানে যে তার মা বুঝতে পেরে গেছে যে তে প্রেম করছে, কিন্তু তের বলতে ভয় লাগছে, কারণ সেই মানুষটাকে তের মা খুব ভালোভাবে চেনে। তুমি আমাকে বলতে পারো, সে যেই হোক না কেন, আমার পরিচিত বা অপরিচিত, আমি তোমাকে সবসময় সাহায্য করবো, ঠিক আছে? তে তার মায়ের কথা শুনে অনেক বেশি স্বস্তি বোধ করছিল এবং তের চোখ ছলছল করছিল। হ্যাঁ, তে হয়তো বা সরাসরি বলেনি, কিন্তু তার মা তাকে সমর্থন করেছে। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মা। তের মা হাসলো এবং তের কপালে একটা চুমু দিল। মনে হচ্ছিল তের মায়ের কাছে তে একটা শিশু। আমিও তোমাকে অনেক ভালোবাসি আমার বাচ্চা। তখন তে হাসি খুশি নিজের রুমে চলে গেল। আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আমি সত্যি অনেক দুঃখিত যে আমি ভবিষ্যতে ফিরে গেলে আমি আমার মাকে অনেক বেশি মিস করব। আমি আশা করি এই যুগে তার ভাগ্য অন্যরকম হবে। 5 ঘন্টা পর তে যথারীতিতে ক্যাম্পে ফিরে যায় এবং অনেক ভালোভাবে কাজ করে। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন বের হয়ে যায়। জাঙ্কুক আর তের সম্পর্ক তো অনেক বেশি ভালো কাটছিল। আর এখন মনে হচ্ছিল জাঙ্কুক সব সময়ের জন্য থেকে চোখে হারায়। দেখতে দেখতে জাঙ্কুক আর লিসার বিয়ের দিনটাও চলে আসে। তে ক্যাম্পে ছিল এবং নিজের কেবিনে বসে বসে ভাবছে, ওহ লিসার বাবা তো লিসা আর ক্যাপ্টেনের বিয়েতে আমাদের সবাইকে যেতে বলেছে, কিন্তু আমি যাব না, কারণ আমি কষ্ট পেতে চাই না। আমি জানি এটা মিথ্যে বিয়ে, তারপরও আমার প্রিয় আর ভালোবাসার মানুষটাকে আমার সামনে অন্য কাউকে বিয়ে করতে আমি দেখতে পারবো না। আমি নিজেকে সামলাতে পারবো না, আমি কান্না করে দিব এবং বিয়ের পর তিনি কোরিয়া ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাবে। আমার অনেক চিন্তা হচ্ছে যদি কিছু খারাপ হয়। অন্যদিকে জাঙ্কুক আর লিসার বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় আর তে তো সেখানে যায়নি। বিয়ের পর তে জাঙ্কুকের অনেক দিনই খোঁজ পায় না, যেটাতে তের অনেক
বেশি মন খারাপ হয়। প্রশিক্ষক সব সৈন্যদের জড়ো হতে বলল। তে মাঠের মধ্য থেকে উঠে দাঁড়ালো। তার আজকে মন অনেক খারাপ, কারণ এক সপ্তাহ হয়ে গেল জাঙ্কুককে সে দেখেনি এবং আজকে জাঙ্কুক চলে যাচ্ছে। তে কান্না করতে চেয়েছিল কিন্তু পারেনি। আপনারা সবাই জানেন যে ক্যাপ্টেন জিওন সবেমাত্র বিয়ে করেছে। তিনি সবকিছুতেই অনেক ভালো দক্ষতা দেখিয়েছে আর এখন তার নিজের জন্য সময় নেওয়ার পালা। জাঙ্কুক সেখানেই ছিল কিন্তু এখনো তে জাঙ্কুকের দিকে তাকায়নি, কারণ তে জানে তে যদি জাঙ্কুকের দিকে তাকায় তাহলে সে তার কান্না আটকে রাখতে পারবে না। ক্যাপ্টেন জিওন মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন, তবে বেশি দিনের জন্য না, মাত্র এক সপ্তাহের জন্য। আপাতত ক্যাপ্টেন এখানে তার বিদায়ের জন্য এসেছে। প্রশিক্ষকের কথা শেষ হলে জাঙ্কুক সবার সামনে এসে দাঁড়ায়। এরপর সবাইকে দেখে সর্বলাস্টে তেকে দেখে। জাঙ্কুক মনে মনে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। আর মাত্র 2 সপ্তাহ বাকি, আর এই 2 সপ্তাহ পরে আপনাদের প্রশিক্ষণ শেষ হয়ে যাবে। এরপর আপনারা সেনাবাহিনীতে পরিণত হবেন। আমার আর কিছুই বলার নেই, তবে যাই ঘটুক না কেন আপনারা দেশকে রক্ষা করবেন এবং নিজের পরিবারকে। জাঙ্কুকের এরকম সংক্ষিপ্ত বক্তব্যে সবাই হাত তালি দিল এবং সবকিছু স্বাভাবিক হয়ে গেল। এরপর সবাইকে বিরতি দিলে তে একটা বেঞ্চে গিয়ে বসে। তে রাগ দুঃখ সবকিছুই অনুভব করছিল। তে কাঁদতে চায়নি, সে এত দুর্বল কেন এটা ভেবেই তে নিজেকে নিজে অনেক বেশি ঘৃণা করছিল। তখনই তের কাছে হোসক আসলো এবং বলল, তে তোমার আজকে বিশ্রাম নেওয়া উচিত। তুমি একদম ঠিক বলেছো হোসক। এরপর হোসক তের পাশে বসে তার মুখ দেখে বলল, আচ্ছা তে তুমি কি ঠিক আছো? কথাটা শোনার সাথে সাথে তে কান্না করে দিয়েছে। হ্যাঁ, আমি কি কিছু ভুল বললাম? তুমি কাঁদছো কেন? হোসক তের এরকম কান্না দেখে একদম অবাক হয়ে গেল। ততক্ষণে তে তার চোখের পানি মুছে বলল, না হোসক, তোমার এখানে কোনো দোষ নেই। আসলে আমার চোখে কি যেন পড়েছে। কিন্তু হোসক ঠিক বুঝতে পেরেছে যে তে ভালো নেই। তোমার যদি কোনো কথা থাকে তুমি আমাকে বলতে পারো। আমি কথা ভালো গুছিয়ে বলতে না পারলেও শুনতে তো পারি। তখন তে মুচকি হেসে মাথা নাড়ল। আরে হোসক, আমি ঠিক আছে, আমার শুধু একটু ওয়াশরুমে যেতে হবে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এই বলেই তে সেখান থেকে চলে যেতে লাগলো। তে মিথ্যা কথা বলে অনেক দূর চলে এসেছে যেখানে কেউ নেই, আর সেখানে এসে তে জোরে জোরে কাঁদতে লাগলো। কেন কেন আমি এমন? আমি কেন এত দুর্বল? আমার কি অন্তত একটু না কান্না করে থাকতে পারি না? তে জোরে জোরে চিৎকার করে এই কথাগুলো বলছিল। তে মনে করছিল এরকমটা করলে ও ঠিক হয়ে যাবে। তবে তখনই কেউ তের হাত ধরে অন্ধকার গলির মধ্যে নিয়ে গেল। তে তো আতঙ্ক হয়ে চিৎকার করতে লাগলো, কারণ তে ভাবছিল ওকে আবার অপহরণ করা হবে। তবে সেই লোকটি তার হাত দিয়ে তের মুখ চেপে ধরে রেখেছে। এটা আমি, জাঙ্কুক। আর তে এই চিরচেনা কণ্ঠ শুনে শান্ত হয়ে গেল। জাঙ্কুক আস্তে আস্তে তের মুখ ছেড়ে দিল এবং দুজন সামনাসামনি হলো। যদিও তে কাঁদছিল, এটা একটি অন্ধকার গলি, তবে তে স্পষ্ট দেখতে পেয়েছে জাঙ্কুকের চোখে পানি। আমি দুঃখিত তে, আপনি কি কান্না করছেন? জাঙ্কুকের চোখে আসলে পানি ছিল, মনে হচ্ছিল জাঙ্কুক কাঁদছে। আমি সত্যি দুঃখিত তোমার সাথে এতদিন কথা না বলার জন্য। লিসার বাবা আমাদের উপর সব সময়ের জন্য নজর রেখেছিলেন। তিনি ভেবেছিলেন আমি হয়তো তার বিরুদ্ধে কিছু করছি। তোমাকে এড়িয়ে যাওয়া ছাড়া আমার আর কিছুই করার ছিল না। আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। জাঙ্কুক তের গালে আলতো করে একটা চুমু খেলো এবং তে তখন বুঝতে পারলো যে জাঙ্কুকের কোনো উদ্দেশ্য ছিল ওর সাথে না কথা বলার। আমি আপনাকে বিশ্বাস করি, আমার কোনো আফসোস নেই। তোমার মন খারাপ থাকলে আমি বুঝি, তোমার অধিকার আছে আমার উপর। কিন্তু আমি শুধু বলতে চেয়েছিলাম। কথা শেষ হওয়ার আগে দ্বিধা ছাড়াই তে জাঙ্কুককে কিস করে দিল। এক সপ্তাহ হয়ে গেছে, তারা দুজন দুজনকে অনেক মিস করেছে। ভালোবাসার মানুষের প্রতি ভাগ্য এত নিষ্ঠুর হয় কেন? কেন তাদেরই দোষ হয় যাদের কোনো দোষ নেই? কেন ভাগ্যের মধ্যে এত কষ্ট দেওয়ার কি দরকার? জাঙ্কুক তে এবং তে জাঙ্কুককে কিস করছে প্রায় 10 মিনিট যাবত। ইতিমধ্যে তারা দুজন দুজনকে ছেড়ে দিয়েছে, কিন্তু তারা এটা শেষ করতে চায় না। তারা দুজনেই চোখ বন্ধ করে একে অপরের মাথার উপর ঠেকিয়ে আছে এবং তাদের দুজনের চোখেই পানি। জাঙ্কুক বুঝতে পেরেছে যে তে কতটা কষ্ট পেয়েছে এবং তে আস্তে আস্তে বলতে লাগলো, আমি বুঝতে পেরেছি। আমি কিছুক্ষণের মধ্যেই চলে যাব প্রিয়। আমি জানি আপনি আজকে চলে যাবেন আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবেন। যাওয়ার আগে একটা আবদার রাখবে? হ্যাঁ বলুন। একবার তুমি করে ডাকো। আমি তোমার অনেক আপন হতে চাই। আমি তোমার অনেক কাছের মানুষ। তুমি কেন আমাকে আপনি করে ডাকো? তোমার মুখে তুমি শোনার জন্য আমি অধীর আগ্রহী ছিলাম, কিন্তু তুমি তোমাকে ডাকলেই না। তখন তে কোনো দ্বিধা না করে জাঙ্কুককে সত্যি সত্যি তুমি করে ডাকে। আমাকে একটা কথা দিবে জাঙ্কুক? তে তুমি বলতে একটু ইতস্ত বোধ হচ্ছিল, কারণ তে ক্যাপ্টেনকে কখনোই তুমি বলে ডাকেনি। আর এই তুমি শোনাতে জাঙ্কুকের অনেক বেশি শান্তি লাগছিল। কি কথা বলো? আমাকে কথা দাও তুমি সুস্থ এবং জীবিত হয়ে আসবে। এই কথা বলেই তো তে কাঁদতে লাগলো। জাঙ্কুকের সাথে কি ঘটবে এটা নিয়ে তে নিশ্চিত নয় এবং তে অনেক বেশি ভয়ে আছে। আমি ফিরে আসবো, কথা দিচ্ছি তোমাকে। তুমি কি আমাকে একটা কথা দিতে পারবে? হ্যাঁ বলো। তুমি কথা দাও আমি তোমার থেকে দূরে থাকাকালীন তুমি কারোর প্রেমে পড়বে না। এই কথা, আমার কথা দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমার সবটা জুড়ে তুমি
বেশি সুন্দর ছিল এবং জাঙ্কুকের চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি জানি তুমি আমার জন্য চিন্তা করবে, তাই আমি তোমার জন্য কিছু একটা বানিয়ে নিয়ে এসেছি। জাঙ্কুক তার পকেট থেকে কিছু একটা বের করলো এবং এইটা একটা হাতের লকেট চেন। জাঙ্কুক তের গলায় লকেটটা পরিয়ে দিয়েছে এবং তেকে অনেক বেশি সুন্দর লাগছে। এই হাতটার মানে কি? আর তখনই জাঙ্কুককে লিসার বাবার সহকারীরা ডাকছিল। জাঙ্কুক তাড়াহুড়া করে তেকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমার জন্য একদম চিন্তা করবে না, আমি তোমার জন্য অবশ্যই ফিরে আসবো। শেষবারের মতো জাঙ্কুক তের ঠোঁটে একটা চুমু করে চলে গেল। তের অস্থির বোধ হচ্ছিল এবং তে তার গলা সেই নেকলেসটা দেখতে লাগলো আর তাতে একটা চুমু করলো। আমি তোমাকে অনেক মিস করবো জাঙ্কুক এবং আমি তোমার জন্য ওয়েট করবো। আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর তে নিজের রুমে গিয়ে বিছানায় বসে রইলো এবং কিছুক্ষণ পর তার মনে হলো তার তাজা বাতাসের সামনে দাঁড়ানো উচিত। এটা ছিল ডিসেম্বর মাস। তে ঠান্ডা লাগবে বলে তে একটা চাদর মুড়ে হলওয়ের দিকে গেল। সবকিছু এত ঠান্ডা কেন? জাঙ্কুক আমাকে ছেড়ে চলে গেল, তবে তার উষ্ণতা আমার বেশি প্রয়োজন। ইতিমধ্যে রাত 10টা বাজে। তে প্রশিক্ষণ করে এমনিতেও ক্লান্ত ছিল এবং তের মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল। তে ঘুমাতে পারেনি। যদিও জাঙ্কুক ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছে, তবু তের অনেক বেশি কষ্ট হচ্ছে। তে গলায় নেকলেসটা দেখে একটা মুচকি হাসি দিল। যাওয়ার আগে আমি তোমাকে বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। তে পেছন থেকে আচমকা কাউর কথা শুনলো। তুমি এখনো জেগে আছো কেন তে? তে পেছনে ফিরে দেখলো এটা তো বোগাম। আর তে একটু স্বস্তি নিঃশ্বাস ফেললো। আর তে হেসে উঠে বলল, আসলে আমি রাতে ঘুমাতে পারি না। তে তুমি কি এখনো ক্যাপ্টেনকে মিস করছো? বোগামের কথায় তে একটু অবাক হয়ে গেল। তে ভাবছিল যে বোগাম কি তাহলে ওদের সম্পর্কে জানে। বোগাম একটু হেসে দিল। তাকে না বলেও সে জানে বোগাম আর নিজেকে কষ্ট দিতে চাইছে না। যাই হোক, ক্যাপ্টেন আমাকে কিছু দিয়ে গেছেন। তে আবারও অবাক হলো। বোগাম তার পেছন থেকে একটা বাক্স বের করলো। সেটা মাঝারি সাইজের। ক্যাপ্টেন আমাকে কেটে দেখে আমাকে এই বাক্সটা দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। সাথে সাথে তে বাক্সটা ধরলো। তে বাক্সটার দিকে তাকিয়ে ভাবছে এটার ভিতর কি আছে। তে একটু নার্ভাস বোধ করলো। তুমি এটা এখানেও খুলে দেখতে পারো, আবার নিজের রুমে গিয়েও খুলে দেখতে পারো। এই বলেই বোগাম সেখান থেকে চলে গেল। আর তে সেই গাছে নিচে গেল যেখানে জাঙ্কুক আর তে প্রথম কথা বলেছিল এবং জাঙ্কুক আর তে প্রায় এখানেই দেখা হতো। তে সাথে সাথে বক্সটা খুলে ফেললো। এটার মধ্যে কিছুই নেই, তবে যতটুকু আছে এটাই তের জন্য যথেষ্ট। সে আমাকে চিঠি লিখেছে। অনেকগুলো চিঠি ছিল আর তে একটা নিয়ে পড়তে শুরু করলো। 18 ডিসেম্বর। প্রিয় তেয়াং, আজ যা কিছু ঘটেছে সেটা আমাকে পাগল করে তুলেছে, তবে আমি খুশি যে এটা আমি ভালোভাবে পরিচালনা করতে পেরেছি। লিসা আর আমি পরিকল্পনা অনুযায়ী আগে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। যেহেতু সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছিল এবং তার বাবা আমার উপর নজর রেখেছিল, আমি নিশ্চিত করতে চেয়েছিলাম যে আমি তাদের উপরে কিছু করছি না। তারা আমার উপর সব সময় নজর রেখেছে। আমার তোমাকেও অনেক বেশি মনে পড়ছে, কিন্তু কতটা মনে পড়ছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তোমাকে প্রতিদিন দেখি, আমি তোমাকে দূর থেকে দেখি, কারণ এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তুমি জানো না, আমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতে চেয়েছিলাম এবং আমি তোমাকে যতবার দেখি ততবারই চুমু করতে চেয়েছিলাম। তুমি জানো না, আমি তোমাকে হাসতে দেখতে কতটা চেয়েছিলাম। আমি চেয়েছিলাম সবাইকে আমাদের ভালোবাসা সম্পর্কে জানাতে। আমি জোরে চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু এটা সঠিক সময় নয়। কিন্তু আমি তোমাকে কষ্ট দিচ্ছি জেনে আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি। আমি যদি বিচার না চাইতাম, মানুষ যদি ভালো হতো, তাহলে আমার ভাই আজকে বেঁচে থাকতো আর আমার এসব কিছু করতে হতো না। কোরিয়াতে তোমাকে একা রেখে আসতে হতো না। যখন আমি সামরিক প্রশিক্ষণে ছিলাম তখন আমার বড় ভাই মারা যায়। কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছাড়াই আমার বড় ভাইকে হত্যা করা হয়েছিল এবং এই হত্যার সাথে তোমার বাবাও জড়িত ছিল আর আমি এটাতেই ক্ষিপ্ত ছিলাম। অল্প বয়সে উচ্চ পদস্থ কর্মকর্তা হওয়ার এবং তার সাথে সব জড়িত মানুষের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এত কঠোর পরিশ্রম করেছি। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। প্রতিশোধ আর ন্যায্য বিচার আলাদা। আমি তোমার বাবাকে গোপনে তদন্ত করেছি এবং যা জানতে পেরেছি এবং খুঁজে পেয়েছি তা আমার উচিত নয়। তোমার বাবা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কিছু একটা করছে আমেরিকানদের সাথে মিলে। তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য কোরিয়াকে আমেরিকানদের কাছে বিক্রি করে দিচ্ছেন। আমি জানি তুমি তোমার বাবাকে ঘৃণা করো আর আমি তোমার কোনো দোষ দিচ্ছি না। এবং লিসা হিসাবে তার প্রেমিকাকে তার বাবা মেরে ফেলেছেন। সে আমার মতোই ন্যায্য বিচারের জন্য লড়াই করছে। সবকিছু আমেরিকাতে হয়েছিল এবং এর সাথে লিসার বাবাও জড়িত। তাই আমরা আমাদের মিথ্যা
সেটা দেখবে এবং আমাকে মনে রাখবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, ক্যাপ্টেন জঙ্কুক জিয়ন। তাহলে সে এত কিছু করেছে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে, এবং সে আমেরিকানদের সমস্ত পরিকল্পনা জানতে পেরেছে কোরিয়াতে বিষয়ে। জঙ্কুক এত অল্প বয়সে ক্যাপ্টেন হয়েছে, এটা তার জন্য অনেক কষ্টসাধ্য ছিল। তে তো শুধুমাত্র জঙ্কুকের কথাই ভাবছিল। তে এটা ভেবে অনেক দুশ্চিন্তা করছিল যে জঙ্কুকের তো কিছু হবে না। 2 দিন হয়ে গেছে আমি তার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। আমি তাকে অনেক মিস করছি। এই যুগে আসলে যোগাযোগ ব্যবস্থা খুবই কঠিন ছিল। দ্রুত যোগাযোগ করার জন্য কোনো গ্যাজেট, ইন্টারনেট বা কোনো কিছুই নেই, কিন্তু ভবিষ্যতে সবকিছুই আছে। আমি জানি যে এই জিনিসগুলো কঠিন। আমি ভাবছি সে এখন কি করছে, নিজের যত্ন নিচ্ছে তো। আমি আশা করি সে নিজেকে কঠোর করে তুলবে না এবং সে যেন নিরাপদ থাকে। আমি তার জন্য ঈশ্বরের কাছে ভিক্ষা চাইছি। পরের দিন সবাইকে এরকম প্যাকিং করা দেখে তে সবার কাছে গিয়ে বলল, তোমরা সবাই এরকম প্যাকিং করছো কেন? আমরা তো শুধু মাঠে ট্রেনিং করতে যাচ্ছি। আমাদের প্রশিক্ষক বলেছে আজকে আমাদের বনে ট্রেনিং করতে হবে। প্রশিক্ষক গত সপ্তাহে বলেছিল, তুমি কি শোনোনি তে? হয়তো শুনেছে কিন্তু তে ভুলে গেছে। আমি কেন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অনুপস্থিত থাকি? এখন সবকিছু প্যাকিং করে নাতে আমাদের কিছুক্ষণের মধ্যেই ডাকা হবে। আমি গুরুত্বপূর্ণ কথা শুনতে পাই না, হয়তো আমার কান পরিষ্কার করতে হবে। এরপর সব সৈন্যদের একটা বনের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং এখানে তাদের যুদ্ধ শেখানো হবে। তেকে আগে থেকে এইসব কিছু শিখে নিতে হবে, কারণ তে এগুলো কিছুই পারে না। আজকে ট্রেনিং দায়িত্ব আলাদা। তে প্রার্থনা করতে লাগলো। এটা দেখে বোগাম হাসতে হাসতে বলল, আরে তে তুমি প্রার্থনা করছো কেন? তে বোগামের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। তুমি কি একটু সিরিয়াস হতে পারো? তুমি কি সাপ দেখেছো? এরপর তে তো আগের সপ্তাহের কথা মনে পড়ে গেল যে আগের সপ্তাহে বনের ভিতরে সে কি ঘটেছে। তাই তে আশেপাশে দেখতে লাগলো কোনো সাপ আছে কিনা। আমি শুধু আমার একটু প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে বোগাম চিৎকার করে বলে উঠলো, তে সাপ! কোথায় 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 সাপ কোথায়? তখন তো বোগাম হাসতে শুরু করলো, কারণ বোগাম মিথ্যা বলেছিল। ও ভালো কথা, আমাদের প্রশিক্ষক এখনো আসেনি, সে হয়তো মরছে। বোগাম তুমি আমাকে ভয় দেখালে কেন? এটা কি কোনো মজা করার বিষয়? আরে ঠিক, তুমি ভয় পেয়েছো? বোগাম এত জোরে জোরে আর এত হাসছিল যেটাতে ওর নিঃশ্বাস বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। আরে আমি শুধু মেজাজ হালকা করার চেষ্টা করেছি, কারণ তোমার মন খারাপ। না, আমার মন একদম খারাপ না, আমি অনেক ভালো আছি। কিছুক্ষণ পর প্রশিক্ষক আসলো এবং তারা সৈন্যদের নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল। আমি আপনাদের আগেই বলেছি যে আজ আমাদের প্রশিক্ষণ জলের সাথে সম্পর্কিত। যেমন দেখছেন এখানে 3টি কাঠ রয়েছে, তাদের মধ্যে একটি লেগুন রয়েছে। তাদের সবাইকে তীর ধনুক দেওয়া হলো। আপনাদের লেগে লাফ দিতে হবে আর কমপক্ষে একটা করে ধনুক মারতে হবে। আপনাদের সুইং করতে ঝাঁপ দিতে এখানে লতা ব্যবহার করতে পারেন। আপনারা এই লেকে মজা করতে পারেন, তবে এটা মনে রাখবেন এটা একটা প্রশিক্ষণ। তারা দল ধরে লতা ধরে নামতে লাগলো, গুলি করতে শুরু করলো এবং লতা ছেড়ে পানিতে নেমে পড়লো। কেউ গুলি করতে পেরেছে, কেউ পারেনি। এখন তের দলের পালা, তবে তে অনেক নার্ভাস। প্রথমে সকজিন গেল, সে লতা ধরে গুলি করছে, তবে সে অনেক ভয়ে ছিল এবং শেষ পর্যন্ত পেরেছে। এরপর হোসকের পালা, সে অনেক বেশি ভয় পেয়েছিল, কিন্তু সে ঝাঁপ দিতেই গুলিটা ঠিক জায়গায় করেছিল। নামজুরের শটটাও মোটামুটি ঠিকভাবেই হয়েছে এবং এরপর অন্যরাও একে একে করে গেল এভাবে। এখন তের পালা। তে উপর থেকে উকি দিয়ে দেখছিল কতটা গভীর। লেকটা বেশ গভীর ছিল। তে উচ্চতাকে অনেক বেশি ভয় পায়, তাই লতা ধরে ঝুলে আছে, লাফ দিতে সাহস পাচ্ছে না। তে অনেকক্ষণ ধরে এই কাজটি করতে চাচ্ছিল কিন্তু পেরে ওঠে না। তে কাজ থেকে প্রশিক্ষকরাও হাঁপিয়ে উঠেছে। তে আপনি সাহস করে লাফ দিয়ে ফেলেন, কিন্তু তে একদম লাফ দিতে পারছিল না। বোগাম খেয়াল করলো তে কাঁপছে। হঠাৎ করে বোগাম বলে উঠলো, তে তোমার কি থ্যালাসোফোবিয়া আছে? এবং তে সত্যি সত্যি হ্যাঁ বলে দিল। তে তুমি এটা করতে পারবে, তুমি ভয় পেও না। তে হঠাৎ করে সেখান থেকে লাফ দিয়ে দিল, কিন্তু তে তীর মারতে পারেনি, যেটার জন্য বাকি সৈন্যরা হাসছিল। এটাতে তে লজ্জা পেয়ে গেল। এভাবে প্রশিক্ষণ চলতেই থাকলো। যতক্ষণ না সৈন্যরা কাঠে তীর মারতে পারছে ততক্ষণ এই প্রশিক্ষণ চললো। এবার তে ভালোভাবে একদম কাঠে তীর মারতে পেরেছে, যেটাতে সবাই হাততালি দেয় এবং বোগামকেও অনেক খুশি দেখাচ্ছিল। এবং প্রশিক্ষণ শেষে লেকে সৈন্যরা অনেক বেশি মজা করতে লাগলো এবং আজকের দিনটা এখানে এভাবেই কেটে গেল। আজকে তেদের প্রশিক্ষণ ছিল না, মানে আজকে তেদের ছুটির দিন। হঠাৎ করে বোগাম এসে থেকে বলে, আজকে তো আমাদের ছুটির দিন, তুমি কি আমার সাথে একটু ঘুরতে যাবে? কিন্তু আমরা কোথায় ঘুরতে যেতে পারি? আমরা ক্যাম্পের একটু বাইরে যাব আর ঘুরবো। তুমি কি আমার সাথে যেতে চাও? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চলো আমরা যাই। এই বলেই বোগাম হাঁটতে 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 ক্যাম্প থেকে বের হয়ে যায়। তারা হাঁটছিল আর কথা বলছিল এবং একসময় তারা অনেক লোকের ভিড়ে চলে আসলো। হঠাৎ বোগাম থেমে গেল, যেটা দেখে তে অনেক বেশি অবাক হয়ে বলল,
বলল, কি হলো বোকাম, তুমি হাঁটতে হাঁটতে থেমে গেলে কেন? ভূত দেখেছো নাকি? ও মাই গড, আমার ভাইয়ের সাথে একটা মেয়ে। আজকে তো আমি তার বান্ধবীর সাথে তাকে ধরে ছাড়বো। তে কৌতূহল হয়ে বোকামের সাথে দেওয়ালের পাশে উকি দিয়ে দেখতে লাগলো। আমি মনে করি এটা তার প্রেমিকা। ওহো, আমার কেন যেন চেনা চেনা লাগছে। তে অবাক হয়ে গেল, কারণ সেটা তার বোন জেনি। তারা লুকানো জায়গা থেকে বের হয়ে আসলো এবং বোকাম তো চমকে উঠেছে। তে চিৎকার করে বলে উঠলো, জেনি! জেনি ভয় পেয়ে গেল, সে তো তোতলাচ্ছে। তে তো সাথে সাথে তার বোনের কান ধরে টানতে থাকলো। বোকাম, তুমি তোমার ভাইকে নিয়ে বাড়িতে যাও, আমি দেখছি ওকে কি করা যায়। তখন তো বোকাম তার ভাইয়ের কান ধরে বাড়িতে নিয়ে যায়। তুই আজকে চল, তারপর তোকে আমি মজা দেখাবো। এদিক থেকে তে তো জেনিকে বকছে, তুমি তোমার বয়স কত? হ্যাঁ, আপু ছাড়ো প্লিজ। তখন তো তে তার বোনের কানটা ছেড়ে দিল। সে আমার প্রেমিক না, তুমি একটু শান্ত হও। তাহলে কি? হ্যাঁ তাহলে কি? তুমি কি শুধু ফ্লার্ট করছো? তুমি অনেক ছোট, তোমার পড়াশোনা শেষ করো আগে। কিন্তু সুবিন সুন্দর, আমি তাকে পছন্দ করি। পছন্দ করো তাই না? চলো বাড়িতে চলো। এই বলে তে তো জেনিকে বাড়িতে নিয়ে যায়। তবে তে জেনির সম্পর্কে কাউকে কিছুই বলে না। তে তো সোজাসুজি নিজের রুমে চলে যায়। তে ভবিষ্যতের কথা ভাবছিল যে তে কিভাবে অতীত থেকে ভবিষ্যতে যাবে। তবে তখনই তার মনটা খারাপ হয়ে যায়। আমি ভবিষ্যতে ফিরে যাওয়ার কথা ভাবলে আমার মন খারাপ হয়ে যায়। আমি ইতিমধ্যে এখানে সবকিছুর সাথে মিশে গিয়েছি। অনেক মানুষ আমাকে ভালোবাসে, কিন্তু আমি এই যুগের উপযুক্ত না। আমি ভাবছি জাঙ্কুক এখন কি করছে? সে কি ঠিক মতো খাওয়া দাওয়া করছে? পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছে? তিনি কেমন আছে? তিনি কি আমার মতো আমার কথা ভাবছে? আমি যেভাবে তাকে মিস করছি, সে কি আমাকে সেভাবেই মিস করছে? এই ভাবনার মাঝে দিয়ে তের দিনটা কেটে যায়। সেদিন ছিল রবিবার। যেহেতু জাঙ্কুক নেই, তাই তেরও এখন তদন্ত করার মতো কিছুই নেই। তাই তে বাইরে বের হলো ঘোরার জন্য। তে তো একটা পুঁজি বাজারে চলে গিয়েছে, সেখানে অনেক মানুষ আছে। তে এখানে এর আগেও এসেছে, তবে দোকানগুলো ওর বেশি চেনা না। তের মনে হচ্ছে তে হয়তোবা হারিয়ে গিয়েছে এবং তে তার রাস্তা খুঁজতে লাগলো, কিন্তু তে তো তার রাস্তা খুঁজেই পাচ্ছিল না। তবে সৌভাগ্যবশত কয়েক মিনিট পর বোগাম তাকে দূর থেকে ডাক লাগালো, তে তুমি এখানে কিভাবে? বোগাম আশা করেনি যে তে এখানে আসবে। এরপর তে বোগামের ডাক শুনে একটা স্বস্তি নিঃশ্বাস ফেললো এবং বোগামের দোকানের দিকে যেতে লাগলো। ইতিমধ্যে তে বোগামের দোকানে চলে গিয়েছে এবং বোগাম কাজ করতে করতে বলতে লাগলো, তে হঠাৎ তুমি এই পুঁজি বাজারে কেন এসেছো? এমনি ভালো লাগছিল না, তাই ঘুরতে বের হয়েছি। আচ্ছা, আমি কি তোমাকে তোমার কাজে সাহায্য করতে পারি? আরে তে তুমি এসব কি বলছো? তুমি কি এই কাজ করতে পারবে? তুমি তো সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছো। আমার অভ্যাস নেই, তবু চেষ্টা করতে পারি, যদি ঠিক হয়। হঠাৎ সেখানে একটা মহিলা এলেন, তার বয়স হবে 40-এর উপরে। তখন বোগাম উঠিয়ে দাঁড়িয়ে বলল, এইটা আমার মা। মা, এটা আমার বন্ধু তে, আমাদের শহরের সবচেয়ে ধনী জেনারেল কিম তার মেয়ে কিম তেয়াং। আমরা সবাই ক্যাম্পে একসাথে কাজ করি আর আমরা সবাই ওকে তে বলেই ডাকি। ও, আমার ছেলে বলেছিল তুমি অনেক সুন্দরী। তুমি আসলেই অনেক সুন্দরী। এই কথাটা শুনে তে তো একটু লজ্জা পাচ্ছিল। তখন বোগাম তার মায়ের কথা বন্ধ করে দিয়ে অন্য কথা বলতে লাগলো। আমার মা অনেক মজা করে, তাই না? আন্টি, আমি আপনার দোকানে সাহায্য করতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। তের কথা শুনে বোগামের মা একটু অবাক হয়ে গেল। তুমি কি এই ব্যাপারে নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত, আমি এটা পারবো। আচ্ছা, তুমি তাহলে এটা করতেই পারো। এরপর তে আর বোগাম তো একসাথে আলু বিক্রি করা শুরু করলো, যেটাতে বোগামের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং মনে মনে বলল, একজন জেনারেলের মেয়ে হয়েও এত কাজ করছে, তাও তার মুখে কোনো কথা নেই। এই আন্তরিকতা দেখেই মনে হয় আমার ছেলে তার উপর আকৃষ্ট হয়েছে। বোগাম দেখলো পাশে কিছু বাচ্চারা ঢিল ছুঁড়ে খেলা করছে। হঠাৎ একটা ঢিল তের মুখে আসার আগে বোগাম তার সামনে গিয়ে দাঁড়ালো এবং সেই ঢিলটা এসে বোগামের গায়ে লাগলো। আরে আরে, তোমরা দুজন ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। না, ও একদম ঠিক নেই। বোগাম, তোমার এখন বাড়িতে যাওয়া উচিত আর ক্ষতস্থানে ওষুধ লাগানো উচিত। বোগাম যেতে না চাইলেও তে তো জোর করে নিয়ে গেল। বোগামের হাতে অনেকখানি কেটে গিয়েছে। তে বোগামের হাতে ওষুধ লাগাতে লাগাতে বলল, বোগাম তুমি আমাকে সবসময় কেন বাঁচানোর চেষ্টা করো বলো তো? এটা অনেক সহজ প্রশ্ন, কিন্তু বোগামের কাছে কোনো উত্তর নেই। বোগামও ভাবতে লাগলো কেন সে সবসময় তের বিপদের পাশে থাকে। আর উত্তর খুঁজতে গিয়ে তো বোগাম হতাশ হয়ে পড়ে। তারপরেও বোগাম বলে ওঠে, আমি তোমাকে পছন্দ করি, তাই তোমাকে সব বিপদে রক্ষা করি। বোগাম, তুমি এসব কি বলছো? আরে, আমি তো শুধু মজা করছিলাম। ভালো হয়েছে, আমি প্রাথমিক চিকিৎসা শিখেছি, তাই তোমাকে সাহায্য করতে পারলাম। এই বলে তে বাইরে চলে যায় এবং বোগামের জন্য ওয়েট করতে থাকে। বোগাম তের এত কেয়ার দেখে বলতে থাকে, ক্যাপ্টেন, দয়া করে আপনি তাড়াতাড়ি চলে আসুন, তাছাড়া আমি তেকে ভালোবাসার কথাটা বলেই দিব। এরপর বোগাম আর তে একসাথে ক্যাম্পে ফিরে যায়, কারণ পরের দিন তাদের প্রশিক্ষণ আছে। সকাল 4টা বাজে। তাদের আর 1 ঘন্টা পর
পরে প্রশিক্ষণের জন্য ডাকা হবে। আজকে তো তে সকাল সকাল উঠেই হাঁটতে শুরু করেছে এবং তখনই সেখানে বোকাম তের পিছু লাগলো। তে কোথায় যাচ্ছ তুমি? আরে কোথাও না, এখানে। সঙ্গে সঙ্গে তাদের সবাইকে প্রশিক্ষকরা ডাকে এবং সবাই প্রশিক্ষণ নিতে হাজির হয়। আজকের দিনটা সবার ভালোভাবে কেটেছে, কারণ আজকে মাঠে প্রশিক্ষণ ছিল। হঠাৎ একটা ঘোষণা শোনা গেল, আমেরিকান সৈন্যরা আসছে তাদের এই ক্যাম্প প্রদর্শন করতে, তাই সবাইকে প্লাজায় জড়ো হতে বলা হলো। আমেরিকার কথা শুনে একটু ভয় পেতে শুরু করলো এবং ইতিহাসে যা লেখা আছে এটা তের একদম পছন্দ নয়। তে উদ্বিগ্ন হয়ে উঠেছে, তার জাঙ্কুকের কথা মনে পড়ে গেল। তবে যতই হোক তে এখন ভয় পেতে চায় না। সৈন্যরা প্লাজায় পৌঁছেছে, সেখানে বেশিরভাগই হোস্টিং সমাবেশ। আশেপাশের মানুষ অনেক বেশি উত্তেজিত, কারণ অন্য দেশের মানুষ তাদের কাছে একদম নতুন। শুধুমাত্র তেই একমাত্র মানুষ যে মোটেও উত্তেজিত নয়। আরে তে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি উত্তেজিত নয়? আমিও অনেক বেশি এক্সাইটেড। বোগাম বুঝতে পারলো তের কথাতে অন্য কিছু প্রকাশ পেল। কিছুক্ষণ পরেই আমেরিকার দুজন মানুষ এসে পৌঁছালো এবং জেনারেল কিমকে তাদের অভ্যর্থনা জানালো। তের বাবা তার দিকে তাকিয়েছিল, কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ভালো না বলে তে তার সাথে কথা বলেনি। দুজন লম্বা লোক, তাদের আসলে দেখতে আমেরিকানদের মতো লাগছিল। সৈন্যরা সাথে সাথে তাদেরকে সেলুট জানালো। সৈন্যদের সুবেলা কণ্ঠ শুনে সেই লোক দুটো খুশি হয়েছিল। আমাদেরকে স্বাগতম জানানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা ক্যাম্প পরিদর্শন শেষ করে আপনাদের কিছু ফায়ার আমল দান করব। লোকটি আরো অনেক কথা বলেছিল। আসলে সে একজন 5 স্টার জেনারেল এবং যাকে রেইনার বলা হয়। এটা সেনাবাহিনীর সবচেয়ে উচ্চতম পদস্থ। কিছুক্ষণ কথা বলার পর তের বাবা সামনে গেলেন এবং সালাম জানালেন। এটা আমার মেয়ে কিম তাইয়াং। আশা করি তার সাথে দেখা করে আপনাদের সবার ভালো লাগবে। হাই, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আমার নাম জেনারেল ওয়াকার। কিন্তু তের মুখে কোনো কথা নেই। লোক দুটিকে তের কাছে অনেক বেশি সন্দেহবাচক লেগেছে, তবে তাদেরকে সন্দেহ করার কোনো কারণ নেই। হঠাৎ প্লাজা থেকে অনেক দূরে একটা বোমা ব্লাস্টের শব্দ শুনে সবাই আতঙ্ক হয়ে ছোটাছুটি করতে লাগলো। অনেকগুলো বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। লেফটেন্যান্ট লি সবাইকে নিরাপদ জায়গায় যেতে বলল। তবে বিস্ফোরণের শব্দতে কেউ কারোর কথা শুনতে পারছিল না। তে তো নিঃশ্বাস নিতে পারছিল না, তবে তার কাছে কোনো উপায় ছিল না। সে মানুষকে নিরাপদ স্থানে যেতে সাহায্য করতে লাগলো। তে অস্ত্র ধরতে পারছে না, কারণ প্রশিক্ষণার্থীদের অস্ত্র ধরার এখনো নির্দেশ দেওয়া হয়নি। কিছু সৈনিক ইতিমধ্যেই গুলিবিদ্ধ হয়েছে, আর কিছু সৈনিক লড়াই করছে। দর্শনার্থীদের সরিয়ে নেওয়ার কথা হলেও তারা কালো স্যুট পরা লোকদের সাথে লড়াই করছে। সেখানে আমেরিকান সৈন্যরা কোরিয়ার সৈন্যদেরকে সাহায্য করেছিল। এই মুহূর্তে তে নিজেকে অসহায় মনে করছিল এবং কোরিয়ার সৈন্যরা নিজেদেরকে অকেজো মনে করছিল। এটা তাদের দেশ, কিন্তু তারা কিছুই করতে পারছে না। তে পিছন থেকে কারোর একটা জোরে শব্দ শুনতে পেল, তবে অনেক মানুষের ভিড়ে তে সেই শব্দটা আর শুনতে পারছে না। সৈন্যরা গুলি থেকে বাঁচার জন্য চারদিকে একটা চক্র তৈরি করলো এবং তে দেখতে পেল একটি ছোট বাচ্চা বাহিরে কান্না করছে। তে সাথে সাথে দৌড়ে গিয়ে বাচ্চাটিকে ধরতে গেল এবং দেখলো এটা মিনহিও। সে সাথে সাথে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমার বন্ধু গুলিবিদ্ধ হয়েছে। বাচ্চাটি থেকে একটা ভিড়ের মতো একটা রাস্তার পাশে নিয়ে গেল এবং বাচ্চাটির চারপাশে শুধু রক্তই। বোঝা যাচ্ছে বাচ্চাটি আর বেঁচে নেই। আর সেই বাচ্চাটি ছিল মিনি। তে তাদেরকে ডাবলিং কিনে দিয়েছিল, যেটা দেখে তে একদম কান্নায় ভেঙে পড়েছিল। এই ছোট বাচ্চাটা কি দোষ করেছিল? তার তো একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, সে কিভাবে মারা যেতে পারে? প্রায় কিছুক্ষণ পর সবকিছুই শান্ত হয়ে গেল, তবে এই ঘটনাটা সবার মনে আঘাত করে গেল। রাস্তায় অনেক লোক শুয়ে আছে, কেউ মারা গেছে, আবার কেউ মৃত্যুর সাথে লড়াই করছে। অনেক বাড়ি ঘরও ধ্বংস হয়ে গেছে। তে দূর থেকে নামজুনের ঘাড়ে একজনকে দেখতে পেল এবং সে ছিল হোসক, যে মারা গিয়েছিল। যা দেখে তে অনেক বেশি অবাক হয়ে গেল আর চিৎকার করে কাঁদতে শুরু করলো। না না, এটা হতে পারে না। হোসক আমাদের ছেড়ে চলে যেতে পারে না। তেদের দলের সবাই হোসকের মৃত্যুতে এত বেশি কান্না করছিল যা বলার বাহিরে, এবং তে তো হোসকের সাথে কাটানো সময়গুলোর কথা অনেক বেশি মনে পড়ছিল। সে অনেক বেশি ভালো মানুষ ছিল এবং তেকে অনেক সাহায্য করেছে, কিন্তু তেদের দলের কেউ হোসকের মৃত্যুটা সহ্য করতে পারছে না। আজকে তারা একটা ভালো বন্ধুকে হারালো এবং হোসক সারা জীবনের মতো তাদের সবাইকে ছেড়ে চলে গেল। সে আর কখনো ফিরে আসবে না, কখনো আর হেসে হেসে কথা বলবে না। তে তো চিৎকার করে কাঁদতে কাঁদতে গলা ব্যথা হয়ে গেছে এবং সেখানেই পড়ে আছে হোসকের নিথর
দেহটা। তালদের দলের সবাই হোসোকের চারদিকে ঘিরেছিল এবং হোসোকের মাথাটা নামজুরের কোলে ছিল। পরবর্তীতে তে আর কাকে কাকে হারাবে সেটাও নিজেও জানে না। তবে হোসোকের যে এভাবে মৃত্যু হবে কেউ ভাবতেই পারেনি। কেউ জানতো না এই দুষ্কৃতীরা কারা এবং কেন তাদের উপরই হামলা করেছে। আজকের ঘটনা তে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। আজ মাত্র একদিন, তবে এরপরে কি হবে তে কিছুই জানে না। তে চারদিকে তাকিয়ে নিজেকে নিঃস্ব বোধ করছিল। একজন মা কাঁদতে কাঁদতে বলছে, এটা কেন হলো? সৈন্যরা কেন এটা হতে দিল? আমার ছেলে আমার বুক খালি করে চলে গেছে। আরেকজন কাঁদতে কাঁদতে বলে উঠলো, ক্যাপ্টেন জিয়ন কোথায়? তিনি কি এসব দিকে নজর রাখে না? হ্যাঁ, ক্যাপ্টেন এখন কোথায়? তিনি এত দায়িত্বহীন কিভাবে হতে পারে? সে ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখে না। আমার পরিবার মারা গেছে। লোকরা সবাই এই ঘটনার জন্য ক্যাপ্টেন জিয়নকে দোষারোপ করছিল। এটা দেখে তের আরো কষ্ট হতে লাগলো। সে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা সবাই দয়া করে থামো। ক্যাপ্টেন আমাদের জন্য চিন্তা করে। এবং তে মাটিতে বসে অঝরে কাঁদতে লাগলো। তের এইসব যন্ত্রণা আর সহ্য হচ্ছিল না। জাংকুক, আপনার দেশের জন্য আপনাকে ইতিমধ্যে প্রয়োজন। আপনি প্লিজ ফিরে আসুন। এখন সবকিছু শান্ত। যারা মারা গেছে তাদের কাঠামো স্থাপন করা হয়েছে। কারা এগুলো করেছে, তারা কি চায় কেউ জানে না। এবং তারা যখন এখানে আক্রমণ করেছে সেখানে অনেক মানুষ ছিল।